সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব বিজয়ের গান। হে যুব সমাজ, চিৎকার করে বলো, বহু শহীদের রক্তে ভেজা ৩৬ দিন ধরে আগুনে পড়েছিল এক ইতিহাস, রক্তে বেঁচেছিল রাজপথ। আজ ১ বছর পর প্রশ্ন রয়ে গেছে, সেই রক্ত বেচা দাম কি আদৌ ন্যায় বিচার পেল? কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়েই পরিণত হয় জাতীয় অগ্নিঝড়ে। টিয়ার গ্যাসে ভরে গিয়েছিল বাতাস, গুলির শব্দ ছিঁড়ে দিয়েছিল রাতের নীরবতা। হাসপাতালের করিডোরে মায়েদের কান্না, রাস্তায় বাবার আর্তনাদ, ন্যায় বিচারের প্রশ্নই হয়ে উঠেছিল জাতির আত্মপরীক্ষা। শুরুটা হয়েছিল একটি আদালতের রায় থেকে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০% কোটা পুনর্বহাল। কিন্তু ছাত্রদের জন্য এটি শুধু একটি কোটা নয়, এটি ছিল বৈষম্য, দুর্নীতি আর ভাঙ্গা প্রতিশ্রুতির প্রতীক। তাদের স্লোগান ছিল একটাই, ন্যায় চাই। কিন্তু বাংলাদেশে ন্যায় বিচার সব সময় এসেছে রক্তের বিনিময়ে। কোটা এখানে এতটা গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশের সরকারি চাকরি শুধু একটি কর্মসংস্থান নয়, এটি সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং জীবনের স্থায়িত্বের প্রতীক। কিন্তু ৩০% কোটা যখন নির্দিষ্ট একটি পরিবার গোষ্ঠীর হাতে যায়, তখন বাকি লক্ষ তরুণকে সীমাহীন প্রতিযোগিতার মুখে পড়তে হয়। ভাবুন তো, ১০০টি চাকরির আসন, এর মধ্যে ৩০টি আগে থেকেই সংরক্ষিত। অবশিষ্ট ৭০ আসনের জন্য লড়াই করছে হাজারো মেধাবী ছাত্র। চলুন এখন একটু কোটা ক্যালকুলেশন করি। প্রথম আলোর তথ্য অনুযায়ী ৪৪% মেধা, ৫৬% কোটা। ৫৬% এর মধ্যে মুক্তিযোদ্ধা ৩০%, নারী ১০%, জেলা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ৫% এবং প্রতিবন্ধী ১%। ১৯৭১ সালে মোট জনসংখ্যা ছিল ৭ কোটি। তখন মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১৯,৬৯,০০০, যেটা মোট জনসংখ্যার ২.৮১%। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি। ২০২৪-২৫ রিপোর্ট অনুযায়ী জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ৯১,৯৯৮ জন প্রায়, যেটা মোট জনসংখ্যার ০.০৫%। ধরুন চাকরি প্রার্থী ১ লক্ষ, তাহলে ১ লক্ষের ০.০৫% হলো ৫০ জন। বাকি থাকলো ৯৯,৯৫০ জন। ৪৪% মেধা এবং ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে বাকি ২৬% কোটা ধরা হলো ১৫,০০০। তাহলে মেধাভিত্তিক মোট প্রার্থী ৮৪,৯৫০ জন। একটু ক্যালকুলেশন করলে ৩০% কোটায় মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ১০০টি সিটের জন্য প্রতিটি পদে প্রতিযোগীর সংখ্যা ১.৭ জন। ৪০% মেধাভিত্তিক ১০০ সিটের জন্য প্রতিটি পদে প্রতিযোগীর সংখ্যা ১৯৩০ জন। মুক্তিযোদ্ধা কোঠায় সফলতার হার ৬০%, মেধাভিত্তিক সফলতার হার মাত্র ০.০৫%। কি কিছু বুঝতে পেরেছেন? মুক্তিযোদ্ধা কোঠায় মেধাভিত্তিকের তুলনায় সফলতার হার প্রায় ১২০০ গুণ বেশি। সরকারের প্রতিক্রিয়া ছিল নির্মম। লাঠিচার্জ, রাবার বুলেট, এমনকি গুলিও চালানো হলো। মাত্র কয়েকদিনের মধ্যেই শত শত তরুণ প্রাণ হারালো। দেশ জুড়ে কারফিউ জারি হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। কিন্তু ইতিহাস সাক্ষী, দমননীতি যত শক্ত হয়, প্রতিবাদ ততই বিস্ফোরিত হয়। প্রতিটি সংখ্যার পিছনে ছিল একটি জীবন, একটি স্বপ্ন। আবু সাইদ হাতে বই ছিল, মাথায় স্বপ্ন ছিল, কিন্তু হাসপাতালের সাদা চাদরে জড়ানো পড়ল তার নিথর দেহ। মীর মুগ্ধ পানি বিলি করছিল আন্দোলনকারীদের। পরীক্ষার হলে বসার কথা ছিল আজ, তার নাম লেখা হলো শহীদের তালিকায়। তাদের গল্পগুলো এক একটি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে, আর রক্তের স্রোতের মাঝে উঠে এলো স্লোগান। দশকের পর দশক ধরে ক্ষমতায় থাকা এক নেত্রী, যার নাম মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে আছে, এবার দাঁড়ালেন নিজ জাতির আদালতে। আন্তর্জাতিক নিন্দা, অভ্যন্তরীণ ক্ষোভ, সব মিলিয়ে শেষ হয়ে গেল একটি যুগের অধ্যায়। এভাবেই শুরু হয়েছিল ২০২৪ সালের সেই জুলাই আন্দোলন। ছোট্ট একটি স্ফুলিঙ্গ, যেটি পরে রূপ নিল ৩৬ দিনের জ্বলন্ত দাবানলে। কেউ ভাবেনি ছাত্রদের হাতে ধরা ব্যানার একদিন হয়ে উঠবে রাষ্ট্রের কাঁপন তোলা প্রতীক। বাংলাদেশ তখন দাঁড়ালো অজানা ভবিষ্যতের সামনে। এখন আর শুধু প্রশ্ন কোটার নয়, প্রশ্ন হলো কে দেবে জবাবদিহি, কিভাবে ফিরবে আস্থা, কিভাবে শুকাবে রক্তে ভেজা মাটির দাগ, সেই রক্তের দাম কি ন্যায় বিচার পাবে? ঝড় পেরিয়ে নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে এক নতুন প্রজন্ম। তাদের সামনে দুটি পথ, অতীতের ভুলের পুনরাবৃত্তি অথবা সত্যিকারের ন্যায় বিচারের নতুন যাত্রা। বাংলাদেশ কি পারবে নিজের ইতিহাসের সাথে সৎ হতে? উত্তর লুকিয়ে আছে রাজনীতির প্রাসাদে নয়, বরং নিজের সন্তানদের সাহসে, রক্তে আর স্বপ্নে। মানুষ আশা করেছিল এক রাতের মধ্যে সবকিছু পাল্টে যাবে, কিন্তু কোনো বিপ্লবী তাৎক্ষণিকভাবে স্বর্গ তৈরি করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন্ট একবার লিখেছিলেন, এভরি রিভলিউশন ইজ এ প্রমিস, দ্য কোয়েশ্চেন ইজ
ক্যান দ্য প্রমিস সার্ভাইভ? বাংলাদেশের জন্য প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতি কি টিকবে, নাকি ৭১ সালের স্বপ্নের মতোই আবারও ভেসে যাবে সময়ের স্রোতে? চলুন সেটাই দেখা যাক। লেটস আনকভার দ্যাট। যে অবিচারের বিরুদ্ধে হাজার হাজার তরুণ রক্ত দিয়েছে, তার শিকল আজও ছিঁড়ে যায়নি, বরং বদলেছে রূপ, বদলেছে মুখোশ। যখন ক্ষমতার পাহারাদাররা নিজেদের নিয়ম তৈরির চেষ্টা করে, অন্যায়ের থাবায় সাধারণ মানুষের স্বপ্ন থমকে যায়। শহরে ধুলোবালি মাখা সকাল, যেখানে রাজপথ একসময় ভরে উঠেছিল আন্দোলনের স্লোগানে, আজ সেখানে আরেকটি শব্দ বারবার শোনা যায়, চাঁদা দাও নইলে জীবন দাও। এদেশে এখনও বুক পর্যন্ত বালু চাপিয়ে শ্বাস রোধ করার চেষ্টা চলে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকে আদালতে স্বীকার করেছেন, পলিটিক্যাল থাগিরি হ্যাজ বিকাম অ্যান institutionalized practice in many districts. We have been involved in extortion activities for years under different political banners. টাঙ্গাইলের নিস্তরঙ্গ শহরে হঠাৎ ছড়িয়ে পড়ে এক অশান্ত খবর। পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে, যার মধ্যে ৩ জন বিএনপি নেতা। অভিযোগ, একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি। একই মাসে রাজশাহীতে প্রকাশিত হয় এক তালিকা, ১২৩ জন আসামির মধ্যে ৪৪ জনই বিএনপি সদস্য। অভিযোগ, তাদের বিরুদ্ধে জমি দখল, অপরাধমূলক হুমকি এবং চাঁদাবাজি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদন এই চিত্রকে আরও গাঢ় করে তোলে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন, এই সময়কালে দেশের রাজনৈতিক সহিংসতার ৪৭১টি ঘটনায় বিএনপি জড়িত ৯২% ক্ষেত্রে। নিহত ১২১ জন, আহত ৫,১৮৯ জন। এর মধ্যে রয়েছে রাজনৈতিকভাবে প্ররোচিত মামলা, সড়ক অবরোধ আর জনতার হিংসাত্মক তাণ্ডব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান জানায়, ২০২৫ সালের প্রথম ৬ মাসে প্রতি মাসে অন্তত ৭০টি চাঁদাবাজির মামলা নথিভুক্ত হয়েছে। গণমাধ্যম দি ডেইলি স্টার ধারাবাহিকভাবে প্রকাশ করেছে বিএনপি নেতাদের চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন। কিন্তু দুর্নীতির এই গল্প কেবল বিএনপিতে সীমাবদ্ধ নয়। প্রশাসনিক পদে নিয়োগ যেন পরিণত হয়েছে কোটি কোটি টাকার দর কষাকষির বাজারে। এসপি স্থানান্তরে ৫ থেকে ২০ কোটি টাকা, ডিসি নিয়োগে ১০ থেকে ২০ কোটি টাকা, চট্টগ্রাম পোর্ট চেয়ারম্যানের পদে ২০০ কোটি টাকা, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসায় ১০০ থেকে ২০০ কোটি টাকা, বিশ্ববিদ্যালয়ে ভিসি, কাস্টমস, জেল, ডিজি সেক্রেটারি, সবখানেই কোটি কোটি টাকার লেনদেন। উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা পদ ১০০ থেকে ২০০ কোটি টাকার ঘুষের অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগের কেন্দ্রে এনসিপির যোগ্য সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। অভিযোগ, ৪০০ কোটি টাকার দুর্নীতি। অভিযোগের খতিয়ান দীর্ঘ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে পাঠ্য বই ছাপানোর কাগজ ক্রয়ে কমিশন ভিত্তিক দুর্নীতি, জেলা প্রশাসন নিয়োগে অবৈধ হস্তক্ষেপ, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন। ২০২৫ সালে এপ্রিলে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ২০২৫ সালের মে, দিনাজপুরের পার্বতীপুরে এনসিপি নেতা তারিকুল ইসলাম কার্গো ট্রাক আটকে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। নিজেকে এনসিপির মুখ্য সংগঠক হিসেবে পরিচয় দিতেন। জুলাই, ঢাকার গুলশানের সাবেক আওয়ামী লীগ এমপি শামী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি। গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন সদস্য। টিআইবির পর্যবেক্ষণ আরও স্পষ্ট চিত্র আঁকে। এনসিপিকে তারা আখ্যা দিয়েছে কিংস পার্টি, একটি দল যা সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত এবং রাজনৈতিক সহিংসতার অন্তত ১% ঘটনার সাথে জড়িত। দলটি যে সততা ও নতুনত্বের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, কয়েক মাসের মধ্যেই সেই স্বপ্ন চাপা পড়ে দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে। যখন রাজনৈতিক শাসনের শীর্ষে থাকা দলের নাম নিষিদ্ধ করা হয়, তখনও তারা দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই রাজনীতির নিষিদ্ধ ঘোষণার পরও তাদের এই অন্যায় কাজ থামেনি। তারা দেশের মানুষের অধিকার ও জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার সুযোগ খুঁজেই চলেছে। গোপালগঞ্জ, ফরিদপুর সহ বেশ কয়েকটি জেলায় সংগঠিত সহিংসতায় আওয়ামী লীগের সক্রিয় সদস্যের অংশগ্রহণে অনেক সাধারণ মানুষ নিহত হয়েছেন। শান্ত চিন্তাবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষের উপর দ্রুত বিচার বহির্ভূত হত্যার প্রচেষ্টা ও ভয়ভীতি প্রদানের ঘটনা ২০২৫ সালে নজর এড়ায়নি। তারা ছদ্মবেশে সাধারণ মানুষের উপর অবিচার চালিয়ে চলেছে, যা দেশের গভীর সংকটের প্রতীক। যেখানে অপরাধী উন্মুক্ত, সেখানে রাষ্ট্র দূষিত। এদিকে বাস্তবতা আরও গভীর সংকটের দিকে ইঙ্গিত করে। ১১,৭৫৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, ৪৫০-এরও বেশি থানায় হামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতা। গভীর কাঠামোগত সংস্কার এখনও বাস্তবিত হয়নি। নতুন ধরনের নিপীড়ন, অস্থিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক ঐক্যমতের অভাব, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থানের সংকট, নির্বাচনের অনির্দিষ্ট সময়সূচি, পুলিশ বাহিনীর ভেঙে পড়া এবং অপরাধের উত্থান। আজ ১ বছর পর ৩৬ দিনের সেই সংগ্রামের স্মৃতি এখনো আমাদের হৃদয়ে জ্বলে।
যেখানে নতুন রাজনীতি তৈরি হচ্ছিল, যেখানে ন্যায় বিচারের জন্য যুদ্ধে নেমেছিল একটি জাতি। কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ ন্যায় বিচার শুধুমাত্র বিচারকের ফয়সালা নয়, এটি এক অভিন্ন প্রতিজ্ঞা, একটি জাতির আত্মার প্রতিফলন। আমরা সবাই আজও প্রশ্ন করি, সেই রক্তের বিনিময়ে, সেই স্বপ্নের পিছনে আমরা কি সত্যি নতুন বাংলাদেশ পেয়েছি? নতুন রাজনীতি এসেছে, কিন্তু ন্যায় বিচার কতদূর প্রতিষ্ঠিত হলো? এত রক্তের বিনিময়ে এই মজলুম জাতি কি পেল? এখন সময় এসেছে, যে সময়ে আমাদের কালেকটিভ কনসায়েন্স জেগে উঠতে হবে, যে সময়ে আমাদের ঐক্য ও সাহসকে আরও মজবুত করতে হবে। কারণ ন্যায় বিচার ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ, আর গণতন্ত্র ছাড়া জাতির অস্তিত্ব মেরুদণ্ডহীন। তাই এই সংগ্রামের স্মৃতিকে বুকে ধারণ করেই আমাদের চলতে হবে অদম্য প্রত্যয়ের সঙ্গে নতুন দিনের পথে, নতুন বাংলাদেশের স্বপ্নের দিকে।